আসসালামু আলাইকুম। একজন মানুষের যতই ক্ষুদ্র হোক, যতই নিম্নমানের হোক, কিন্তু সে মানুষ। এই মানুষ যতক্ষণ সে মানুষ, ততক্ষণ তার নিজস্ব সত্তা আছে, বিবেক আছে, চিন্তাধারা আছে, চিন্তাভাবনা আছে। সে তার চিন্তাভাবনা যত সীমিতই হোক, যত আত্মকেন্দ্রী হোক, কী হোক না কেন, তার চিন্তাধারা যে আছে এটাই যথেষ্ট একজন মানুষ হিসাবে। অতএব যখন তার ভিতরে চিন্তা ভাবনা আছে, ততক্ষণ তার ভিতরে আত্মমর্যাদা বোধ আছে। যতক্ষণ সে আত্মমর্যাদা বোধ বোঝে, তখন সে যে কাজের যে পেশারই হোক না কেন, যেখানে বিন্দু মাত্র হলেও ন্যূনতম সম্মান পাবে, আদর পাবে, যত্ন পাবে, সে সেখানেই যাবে, তার পাশেই যাবে, সেখানেই সে ঘেঁষতে চেষ্টা করবে এবং সেখানেই তার সমস্ত অস্তিত্ব বা সম্মানবোধ বিলিয়ে দিতে চেষ্টা করবে, এইটুকুর বিনিময়ে যে সে তাকে সম্মান করে। আমি এই কথাটুকু কেন বলছি? আমি একটি মহল্লায় থাকি দীর্ঘদিন। এখানে 25 বছরের ঊর্ধ্বে, 30 বছর, প্রায় 30 বছর। রাজনৈতিক সংগঠনগুলো তারা কমিটি তৈরি করলো একেবারে আপন নিবাসে, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, গোষ্ঠীগতভাবে। তারপরে যখন কমিটির কোরাম পুরা হচ্ছিল না, তখন তারা আওয়ামী লীগের লোকজন নিয়ে কমিটি পূরণ করলো। কিন্তু আমাদের এই এলাকায় তাদের থেকে সবচেয়ে জনবহুল, শিক্ষিত, প্রচুর ভোটার, প্রচুর লোক, তাদের একটি লোককেও তারা কমিটির অন্তর্ভুক্ত করল না। আমার কানে সাউন্ড আসলো, কাউকে কাউকে করার জন্য সুপারিশ করলেও তাদেরকে একটি শব্দ বলে ঘৃণা করা হয়েছে। সেই শব্দটার নাম হলো উঠল্লা। অর্থাৎ এই জেলার যে কোনো থানার থেকেই, পার্শ্ববর্তী গ্রাম থেকে উঠে শহর উপকূলে ভাগ্য উন্নয়নে, উন্নয়নমূলক স্থানে তারা বাসা বাড়ি করে নিজস্ব শ্রমে, নিজস্ব আয়ে সন্তানদের মানুষ করবে, বড় করবে, নিজে একটু নিরাপদ নিশ্চিন্তে একটু নাগরিক সুবিধা নিয়ে জীবনটাকে যাপন করতে চায়। কিন্তু তাদের সম্মানের সাথে উপাধি দেওয়া হয়েছে এরা উঠল্লা। এদেরকে কোনো কমিটিতে বা কোনো জায়গা দিয়ে মর্যাদাবান করা হবে না। অর্থাৎ তাদের কমিটিতে তারা যারা থাকবে তারা হচ্ছে অত্যন্ত মর্যাদাশালী, মর্যাদাবান। আর যারা বাইরে থাকবে এরা সাধারণ জনগণ। এদের যত আপদ বিপদ সৃষ্টি করে দাও, তারপরে আমরা মাতব্বরি করব, এদের উপরে ছড়ি ঘুরাবো, এদের উপরে র্যান্ডাম যা খুশি সেটা করে তাদের কিভাবে পয়সা করি বিভিন্ন কায়দায় হাতিয়ে নিয়ে, যেমন রাস্তা বের করা হোক, বিদ্যুৎ লাইন হোক, পানি হোক, বিভিন্ন কায়দা আর কি, বিভিন্ন সিস্টেম আছে রাজনৈতিক সংগঠনগুলোর। আমি এই কথাটুকু কেন বলছি জানেন? ইদানিং শুনছি এনসিপি নাকি বিএনপির সাথে জোটে যেতে চায়। এনসিপি এতটা নির্বুদ্ধিতার পরিচয় দেবে আমি বিশ্বাস করছি না, এখনও না। যদিও উপদেষ্টা মণ্ডলীতে যে দুইজন আছে, আসিফ এবং সান্ডা মাহফুজ, সান্ডা মাহফুজ হয়তো যেতে পারে, কিন্তু সজীব ভুঁইয়া হয়তো যাবে না। উপদেষ্টাদের ভিতরে বিএনপি ঘেঁষা বেশ কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা আছে, যারা বিএনপির সমমনা, বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চায় বা দুর্বলতা আছে বিএনপির প্রতি, হয়তো তারা ওখান থেকে কিছুটা চাপ দিচ্ছে এনসিপিকে বিএনপিতে নিতে। কিন্তু বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কী? ম্যাডাম খালেদা জিয়া মারার পরে বিএনপিতে যে ধরনের একটি উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হবে, খুনোখুনি সৃষ্টি হবে, বিশেষ করে নমিনেশন প্রাপ্তরা এবং নমিনেশনের বাইরে যারা আছে, বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে বিএনপির অস্তিত্ব রক্ষায়। তারেক জিয়া আসছে না, এই অবস্থায় বিএনপির কে নেতৃত্ব দেবে? তারেক জিয়া লন্ডনে বসে নেতৃত্বীয় দলকে কন্ট্রোল করা কি আদতেই সম্ভব? না। বিএনপির এতদিন টিকেই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে সমীহ করে, তাকে সম্মান দেখিয়ে। আমিও যে মতেরই হোক, যাই হোক না কেন, যাই বলি না কেন, দিন শেষে আমি ম্যাডাম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে থাকি, উনি কি বলে। এমনি হাজারো লোক আছে, কোটি লোক আছে, স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেও ম্যাডাম খালেদা জিয়ার প্রতি দুর্বল। তিনি যা বলতেন, যদি ইলেকশন হতো, বিএনপি সরকার গঠন করতেন, এবং ডক্টর ইউনূস জানেন যে একজন মহীয়সী, বুদ্ধিমান, মানবিক, মায়ের ধরনের আদর্শিক একজন নারী ম্যাডাম খালেদা জিয়া। তিনি কাউকে বিপদে ফেলবেন না, কাউকে বিপদে ফেলেননি।
সেই আত্মবিশ্বাসটাই ডক্টর ইউনূসের ভিতরে ছিল এবং এই জন্যই চাচ্ছিলেন বিএনপি ক্ষমতায় আসুক, ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে রেখে নিরাপদে তারাও তাদের দায়িত্ব শেষ করতে পারেন। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার আজকে 29 তারিখ, সুখবর নাই, অত্যন্ত নাজুক অবস্থায়, অত্যন্ত সংকটাপন্ন অবস্থার ভিতরে তিনি অতিবাহিত করছেন। তারেক জিয়া বলছেন আসার মতো স্বাভাবিক পরিস্থিতি ত্বরান্বিত না হলে তার একক সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তিনি কোথা থেকে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যদিও পরিবারের কথা বলেছেন, কিন্তু না, পরিবারের বাইরেও আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সমস্যা আছে। তৎকালীন ডিজিএফআইতে থাকা যেসব ক্যাপ্টেন মেজররা তার উপরে নির্যাতন চালিয়েছিল, তার উপরে অকথ্য অত্যাচার করেছিল, তেনারা এখন মেজর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে ওয়াকিবহাল আছেন। হয়তো তার রোশানালে পড়বেন বলে তারা অত্যন্ত সতর্ক। অর্থাৎ তারেক জিয়া যদি এসে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তাহলে তাদের জন্য অত্যন্ত ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। যদিও বেশ কিছু মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল সাহেবরা ইতিমধ্যেই শেখ হাসিনার দোসর হিসাবে চিহ্নিত হয়ে আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তারেক জিয়াও এই ধরনের একটি মানসিক দূরত্বে ভুগছেন। তিনি ভয় পাচ্ছেন নিজেকে নিয়ে, যেমন তেমনি বাংলাদেশের যারা বর্তমানে লিডিংয়ে আছে, ক্ষমতার বা নির্দেশনার লিডিং আছে, তারাও তারেক জিয়াকে ভয় পাচ্ছে। এই পারস্পরিক চুম্বকের মতো বিকর্ষণ শক্তিটাই তারেক জিয়ার দেশে ফেরার বড় অন্তরায়। এই অবস্থায় বিএনপির ভবিষ্যৎ কী হবে? এনসিপি বিএনপির সাথে যাক, কিন্তু অতীত দেখতে হবে। একসময় আওয়ামী লীগের সাথে জামাত ইসলাম ছিল। আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে প্রায় খেয়ে ফেলেছিল। জামাত ইসলাম সেটা দ্রুত বোধোদয় হওয়ার ফলেই তারা সরে চলে যায়, বের হয়ে যায়। এরশাদের সহযোগী হয়েছিল রব, আসাম গৌর, আসাম রব। রব শেষ, রাজনীতি থেকে বিলীন হয়ে গেছে তারা। আওয়ামী লীগের সাথে এসেছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ভয়াবহ ভরাডুবি অপেক্ষা করছে রাজনীতির মাঠে থেকে চিরদিনের জন্য। তাদের মানে কি বলবো, মানে স্ট্যাম্প শূন্য হয়ে যাচ্ছে, স্ট্যাম্পই নেই, খেলা তো দূরের কথা, তাদের খেলার মাঠের স্ট্যাম্পই নাই। এই অবস্থার ভিতরে লক্ষ্য করতে হবে এনসিপি তরুণদের সংগঠন, যদিও সীমিত আকারে, সারা দেশে ততটা এখনও প্রভাব স্থাপিত হয়নি। সীমিত আকারে ঢাকা কেন্দ্রিক বা যার যার এলাকা প্রভাব নিয়ে সেই এলাকার কেন্দ্রিকই হয়তো তারা রাজনীতিতে অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন। কিন্তু এই তরুণ সমাজ, উদীয়মান এই সমাজ যদি বিএনপির ভিতরে কোল ঘেঁষে পড়ে, এদেরকে কাকের মতো টুকরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। অলরেডি আপনারা, আমি নিজেও বলেছি, আপনারাও দেখেছেন, সালাউদ্দিনের পাশে, শিলং সালাউদ্দিনের পাশে যারা যখন বসছিল তার দিকে কিভাবে সালাউদ্দিন পা তুলে বসে তার দিকে কিভাবে তাকাচ্ছিলেন, ধমকাচ্ছিলেন। এই অহরহ এই ধরনের ঘটনা এবং এনসিপিকে নিয়ে বিভিন্ন কথাবার্তা, বিশেষ করে ফজা পাগলার উদ্ধৃতপূর্ণ অভ্যাত্য, তার ভিতরের মুখের কথা, এগুলি অনেকে বলে করেন এগুলো তার কথা না, তারেক জিয়ার কথা। এই অবস্থায় যদি এই ছোট একটি বাচ্চা দল, আমি বাচ্চা ছেলেদের বলবো না, ওরা অত্যন্ত অভিজ্ঞ, জ্ঞানী, বুদ্ধিমান, সাহসী ছেলেপেলে, কিন্তু দলটা বাচ্চা, কেবল শুরু হলো। এদের যদিও বড় ধরনের প্রভাব আছে বাংলাদেশের মানুষের অন্তরে, এরা যে কোনো সময় ডাক দিলে বাংলাদেশের মানুষ আবার পথে নেমে আসবে যৌক্তিক কোনো ইস্যু নিয়ে, কোনো এজেন্ডা নিয়ে। আবার আন্দোলনমুখী হয়ে উঠলে পুরা দেশের মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু রাজনৈতিক পরিবেষ্টনের ভিতরে ঢুকে যদি বিএনপির সাথে তারা যায় এবং বিএনপি যদি তাদেরকে দেয়ালের সাথে চেপে কোলঠাসা করে ধরে, তখন তারা যতই আত্মচিৎকার করুক না কেন, তাদের পাশে জনগণ পূর্বের ন্যায় আর যাবে না। কারণ বিএনপিকে জনগণ ভালো চোখে দেখছে না, ভালোবাসে না, এবং জনগণের বড় একটি বিবেকবান সমাজ চাচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। অর্থাৎ তাদের চরিত্রের ভিতরে
এমনটাই রূপ ধারণ করেছে যে আওয়ামী লীগের বিকল্প একটি রাজনৈতিক সংগঠন, যারা আওয়ামী লীগকে ধারণ করে এবং যারা দিল্লির আঙুল হেলানিতে উঠা বসা করবে এবং দিল্লির মনোতুষ্টির জন্য শেখ হাসিনার থেকে আরও কয়েক গুণ আগ বাড়িয়ে রাষ্ট্রকে যত ধরনের তাদের পায়ের নিচে নিবেদন করা যায়, আরতি দেওয়া যায়, তাদের রাজভোগ হিসাবে রাষ্ট্রের যা যা সম্পদ সব দিয়ে দেবে বিএনপিরা, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কারণ আজ পর্যন্ত বিএনপি ভারত বিরোধী বলেন, আওয়ামী লীগ বিরোধী বলেন, কোনো ধরনের উচ্চ বাচ্য কথা বলেনি। যদিও তিস্তায় তারা নাটক দেখাতে যায় তিস্তা ব্যারেজের দিকে, অর্থাৎ জনগণকে বোঝাতে চায় তিস্তার জন্য, কিন্তু তিস্তা পক্ষে কি কর্মকাণ্ড করবেন সে ধরনের কোনো কথা তারা এখনো প্রকাশ করেনি বা বলেনি। অতএব তারা বিএনপির সাথে থেকে যতটাই নির্যাতনের শিকার হোক না কেন, তখন জনগণ এনসিপিকে সহায়তা করবে না। পক্ষান্তরে তাদের ক্ষতিটা হবে এই যে একেবারে আতুর ঘরেই একটি রাজনৈতিক সংগঠন ধ্বংস হয়ে যাবে, মেরে ফেলবে। বিএনপির চরম ক্ষোভ রাগ আছে এই এনসিপির বিরুদ্ধে, এটা এনসিপিকে বুঝতে হবে। আবেগ নয়, অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে এবং অতীতকে রিসার্চ করে রিভার্স করে বের করে আসে বিএনপিকে পদক্ষেপ ফেলা উচিত। বিএনপির এনসিপির জন্য সবচেয়ে নিরাপদ জায়গা জামাত ইসলাম, যারা নিজের একটি সুশৃঙ্খল রাজনীতি করে, ডিসিপ্লিনারি সংগঠন করে, মানবপ্রেমিক দেশপ্রেমিকের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের ভিতরে রাজনৈতিকভাবে তারা বহিঃপ্রকাশ ঘটিয়েছে বিগত দিনে। পক্ষান্তরে বিএনপি নিজেরা মারামারি, হানাহানি, হামলা, দখল, চাঁদাবাজ, বিভিন্ন অপবাদে তুষ্ট। এনসিপিকে জানতে হবে, যদিও আওয়ামী লীগের ছোট জামাই আন্দালিব পার্থ, আওয়ামী লীগের জামাই, আদুরের জামাই, আদুরের ড্রেস পরে দেখবেন সবসময় সাদা সফেদ পাঞ্জাবি, একবার ছোট একটা বাচ্চা ছেলের মতো, মনে হয় মায়ের দুধ খাইয়ে আসলো। আওয়ামী লীগের ঘর জামাই, তিনি নিজের মতো একটি দল করে বিএনপির পক্ষে দালালি করে আসছিলেন দীর্ঘদিন, খুব গুণগান, দালালি, একেবারে চটকদার চামচা যার বলে। কিন্তু শেষমেশ আরদালিব পান্থর অফিসে কিন্তু বিএনপিরা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে। আর তাহলে কি হবে? এনসিপি যদি বিএনপির সাথে যায়, বিএনপির সাথে থাকে বা রাজনীতিতে মাঠে যায়, তারা যখন কোনো আসন পাবে বা তাদের কর্মকাণ্ড নিয়ে যখন মাঠে ঢুকবে, বিএনপিকে তাদের বিন্দু মাত্র মাঠে রাজনীতি করার সুযোগ, মাঠে কথা বলার সুযোগ, মঞ্চ তৈরি করার সুযোগ, রাজনৈতিক ক্ষেত্র করার সুযোগ বিন্দু মাত্র দেবে এনসিপিকে? না, ঘাড়ে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দেবে, ওই মঞ্চ ভাঙচুর করবে, নির্বাচনী অফিস অগ্নিসংযোগ করবে, এমনকি নিজেরা মারামারি করে এনসিপির নামে মামলা হামলা দিয়ে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার করবে। এমন কি হতে পারে এনসিপিকেও তারা খুন করতে দ্বিধাবোধ করবে না। সেটাই হলো বিএনপির চরিত্র। কিন্তু সম্পূর্ণ বিপরীত জামাত ইসলাম, যারা তাদেরকে সমীহ করে, যারা তাদেরকে আদর করে, রাজনৈতিক সংগঠনকে সম্মান করে, রাজনৈতিক ব্যক্তিদেরকে সম্মান করে, রাজনৈতিক পরিমণ্ডলকে, রাজনৈতিক চিন্তাধারা, ভাবনা, দর্শনকে যারা সম্মান করে, সেটা হচ্ছে জামাত ইসলাম। ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এনসিপির যারা, নাসিরউদ্দিন, হাসনাত, খুব ভালো লেগেছে এই জন্যই যে বিএনপির খুব কম লোকই সেখানে স্থান পেয়েছেন যাবার, কিন্তু এনসিপির এই ছেলেগুলো যে এটা এন্ট্রির সুযোগ পেয়েছে বা সুযোগ নিয়েছে তারা। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়া বিএনপির নেত্রী নয়, ম্যাডাম খালেদা জিয়া এনসিপির নেত্রী। এবং এই এনসিপি যে ম্যাডাম খালেদা জিয়াকে তাদের নেত্রী মনে করে ভাবে বা সেই হিসাবে সেই চোখে দেখে, এটা হলো আজকের এই দৃষ্টান্ত, হলো তার আরও একটি বড় প্রমাণ। যদি ম্যাডাম খালেদা জিয়া থাকতেন, এনসিপির নিরাপদ জায়গা ছিল সেই মায়ের কোলে, খালেদা জিয়ার কোলে। কিন্তু এখন যে বিএনপি,
যে ভূমিকায় থাকবে বা যারা বিএনপির নেতৃত্ব দেবে, এনসিপিকে রাজনীতির মাঠে চরম শত্রু হিসাবে পরিগণিত হবে নিঃসন্দেহে। অতএব এনসিপিকে অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে, কাদের কাছে গেলে তারা নিরাপদ। তাদের মতো নূতন সংগঠনগুলোর সাথে তারা থাকবে, আর যদি পুরানো যেতে চায়, ইসলামী যে সংগঠন হয়েছে তাদের ভিতরে গেলেও তাদের দলটি অন্তত মজবুত থাকবে এবং রাজনৈতিক সংগঠন হিসাবে এক গুচ্ছ যুবক সংগঠনের, এক তারুণ্যের সাংগঠনিক শক্তি হিসাবে প্রতিমান হবে এবং একটি ঝাড় হিসাবে অত্যন্ত শক্তিশালী থাকবে। এর বাইরে বিএনপিতে গেলেই এই দলটি দ্রুত ভেঙে ফেলবে। অর্থাৎ বিএনপিতে অত্যন্ত কৌশলী কিছু মানুষজন আছে যারা পয়সা হোক, খুন খারাপি হোক, সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে হোক অন্তর্দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে, যে এটা খুব পরিপক্ক ওস্তাদ। আওয়ামী লীগ একটি সংগঠনকে কিভাবে ভাঙতে হয়, একটি পরিবারকে কিভাবে ভাঙতে হয়, একটি মানব গোষ্ঠীকে কিভাবে ভেঙে খণ্ড খণ্ড করে দুর্বল করে ফেলতে হয়, সেটা আওয়ামী লীগ ভালো জানে এবং আওয়ামী লীগের গুরুরাই শিক্ষা দেয়, শিষ্য তৈরি করে ফেলেছে এই বিএনপিতে। যার জন্য বিএনপির থেকে যতটা যেই দূরে থাকবে রাজনীতিতে সে ততটাই নিরাপদ থাকবে, ঘোড়ার পায়ের কাছে না যাওয়াই ভালো। এই জন্যই এনসিপিকে সতর্ক, সম্ভাবনাময় আঙ্গিনা খুঁজে বের করার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।